যে খবরে নজর রাখবো, আরজি করে দুর্নীতি মামলায় ইডির ভূমিকায় বিরক্ত হাইকোর্ট। ইডি চার্জশিটও দেয় না আর বিচার প্রক্রিয়াও শুরু করে না। মুর্শিদাবাদ মেডিকেলের ডেপুটি সুপার আক্তার আলীর মামলায় মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আর কি বললেন তিনি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, মূলত আক্তার আলী তিনি যে মামলা করেছিলেন এবং তার যে মামলায় কলকাতা হাইকোর্ট আরজি করের আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেই মামলাতেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই মন্তব্য করেছেন। এখন প্রশ্ন উঠবে যে তিনি কেন এই মন্তব্য করেছেন। মূলত আক্তার আলীর তরফের আইনজীবীরা তারা বলেন যে এই মামলাটি যেন বিচারাধীন রাখা হয়, অর্থাৎ এই মামলাটি যেন এখন নিষ্পত্তি না করা হয় এবং কলকাতা হাইকোর্ট এই মামলার নজরদারি করুক, এই মর্মে তারা আবেদন জানান। এবং সেই সময় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু বলেন যে ইডির মতো কাজ করছে, ফলে এই মামলার নজরদারির প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। তাছাড়াও ইডি অন্যান্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই মামলাগুলোর ক্ষেত্রে তারা চার্জশিটও দেয় না এবং তারা ট্রায়ালও শুরু করে না। ফলত এই মুহূর্তে আদালতের নজরদারি করার কোনো প্রয়োজন আছে বলে তিনি কিন্তু মনে করছেন না। তোমার মনে থাকবে সম্প্রতি ইডি সময় মতো চার্জশিট না দেওয়ার কারণে এই আরজি কর মেডিকেল কলেজে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তারা কিন্তু নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যান। এবং তার প্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমাকে বলবো যে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করের মামলায় সিবিআই যে ইনভেস্টিগেশন করছে তার 30শে জানুয়ারি বিশেষ আদালতে তার আবার শুনানি আছে এবং সেই শুনানির এক সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করবার জন্য এবং চার্জ ফ্রেম করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করতে হবে। এই মর্মেই কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে নির্দেশ দিয়েছে। অনুসুয়া, ধন্যবাদ সৌভিক। অযোগ্য হয়ে চাকরি কিনেছেন যারা, তাদের শাস্তি হোক, কিন্তু যোগ্যদের জীবনে অনিশ্চয়তার এই অন্ধকার নেমে আসবে কেন? যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউয়ে পাস করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাদের কেন হয়রান হতে হচ্ছে? এর দায় নেবে তো রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন? উঠছে প্রশ্ন। দুর্নীতি করেছে রাজ্য সরকার, দুর্নীতি করেছে এসএসসি পর্ষদ এবং রাজ্য শিক্ষা দপ্তর, আমরা প্রত্যেকে জানি। কিন্তু যারা করলো এবং যারা করালো তারা কিন্তু অলরেডি চিহ্নিত। তাদেরকে বাদ দিয়ে যাদের নামে কোনো অভিযোগ নেই তাদেরকে কেন চাকরির নিশ্চয়তা দেওয়া হবে না? এসএসসি দুর্নীতি মামলায় বারবার একটাই প্রশ্ন উঠছে, যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ পাশ করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের কেন হয়রান হতে হচ্ছে? দায় নেবে তো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন? যে সরকারের যে কমিশনের কারণে আজ আমরা 32টা দিন এখানে অবস্থান করছি, শারীরিক এবং মানসিক কষ্ট নিয়ে আমরা এখানে অবস্থান করছি, সেই সরকার এবং সেই কমিশনকে দায়িত্ব নিতে হবে চাল আর কাকরকে আলাদা। যোগ্য চাকরি প্রাপকদের প্রশ্ন, তারা পড়াশোনা করে রাতের পর রাত খেটে রাজ্য সরকার এবং এসএসসিকে দেখে পরীক্ষায় বসেছিলেন, চাকরি পেয়েছিলেন, তারপর দুর্নীতি হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের চাকরি গেছে, শিক্ষার দণ্ডমুণ্ডের আরও বহু কর্তা গ্রেফতার হয়েছেন। অর্থাৎ দুর্নীতির দায় তাদের। যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, যারা অযোগ্য হয়ে চাকরি কিনেছেন, তাদের শাস্তি হোক, কিন্তু যোগ্যদের জীবনে অনিশ্চয়তার এই অন্ধকার নেমে আসবে কেন? আমরা 9 বছর আগে পরীক্ষা দিয়ে 2016 সালে পরীক্ষা দিয়ে আবার কেন 2025 এই কথা শুনতে হচ্ছে যে আমাদের পরীক্ষা দিতে হতে পারে? এই কথাটা শুনতে হচ্ছে কেন? এদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। ইনস্টিটিউশনাল করাপশন, এই জন্যেই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। তা না হলে হঠাৎ করে সুপারনিউমারি পোস্ট তৈরি করবে কেন? এবং সেই সুপারনিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার জন্য। তাহলে আমি যাদের দিয়ে অপরাধ করেছি তাদের বাঁচাতেই হবে। তা না হলে কোনো সরকার কখনো ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার চেষ্টা করে? বরং ভাই তুমি চলে যাও, তোমার জায়গায় ভালো লোক আসুক। এবং যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, এই নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। পুরো প্যানেলটা যদি ক্যান্সেল হয়ে যায়, এই দায় কার? কমিশন এখনো সঠিক রাস্তা কোর্টকে দেখাতে পারেনি, কোর্টকে এখনো পর্যন্ত সাবমিশন করেনি যে এই পন্থায় আমরা সেগ্রিগেশন করতে পারি, এই পন্থায় আমরা সেগ্রিগেশন করে দুর্নীতিবাজদের হটিয়ে দিয়ে যারা জেনুইন প্রার্থী তাদেরকে রাখবো আর যারা বঞ্চিত হয়েছে তাদেরকে চাকরি দেব।
সিপিএম থেকে বিজেপি সমস্বরে বলছে দুর্নীতির দায় নিতে হবে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকেই। যোগ্যরা যাতে বঞ্চিত না হয় তাও সুনিশ্চিত তাদেরই করতে হবে। অযোগ্য যোগ্য একই পাল্লায় উঠবে এটা হতে পারে না। যারা যোগ্যতার জোরে চাকরি পেয়েছে 26,000-এর মধ্যে আছে, সেখান থেকে তাদের বের করা যাবে না, এটা হতে পারে না। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাই তো চিরকালীন শেষ কথা হতে পারে না। কেউ যদি কোনো ভুল করে থাকে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় এবং কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে এবং এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন এই বিকাশবাবুরা। ফলে আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে যাচ্ছে। সব মিলিয়ে এই যোগ্য মেধাবীদের হেনস্থার দায় কার, উঠছে প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।